জানো তো, ইন্ডিয়া থেকে আমেরিকা আসার পরে আমাদের কোনো পুজো আর্চা অনুষ্ঠান আর আগের মতো নেই। বাট এই একটি দিন আমার কাছে সেই আগের মতোই রয়ে গিয়েছে। এই বছরের শিবরাত্রি আমেরিকা আসার পরে আমার দ্বিতীয় শিবরাত্রি। আর এই 2 বছর ধরে আমি চেষ্টা করেছি ঠিক ইন্ডিয়াতে যেভাবে আমি শিবরাত্রি পালন করতাম সেইভাবেই যেন এখানেও করতে পারি। গত বছর যেহেতু প্রথম বছর ছিল, ওই বছরটি পুরোপুরি আগের মতো করতে পারিনি ঠিকই, তবে এই বছর সব কিছুই আগের মতো করে করেছি। হাই, আমি সহেলি। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ রবিবার আর তারিখটি ছিল 15 ফেব্রুয়ারি, মহাশিবরাত্রির দিন। তো সকাল সকাল উঠেই সবার আগে আমি আজ চলে এসেছিলাম রান্নাঘরে রান্না চাপাতে। আর টুকুস টিনটিন দুজনকেই আজ তার বাবাই ব্রেকফাস্ট করিয়ে দিয়েছে। তো আজ যেহেতু নিরামিষ রান্না হবে, তাই বানাচ্ছি আলু পোস্ত, মুগের ডাল আর একটু মেথি শাকের চচ্চড়ি। আজ আমার তো উপোস, শুধু টুকুস টিনটিন আর সানির জন্য এইটুকুই বানিয়েছিলাম। এখন ঘড়িতে ওই 9টা মতোই বাজছিল। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর জানেন, সকাল সকাল উঠেই আমি রান্নাঘরে এসে রান্না চাপিয়েছি। তার কারণ হলো আমি পুরো রান্না কমপ্লিট করে তারপর রান্নাঘর গোছগাছ করে পরিষ্কার করে তারপর বাকি সমস্ত ঘর পরিষ্কার করব। আর আপনারা তো জানেনই, আমরা একটি 1 BHK অ্যাপার্টমেন্টে থাকি, জায়গাপত্র বড়ই কম। আর তার উপরে বাড়িতে তো একটাই মাত্র ফ্রিজ, তার আবার ডিপ ফ্রিজে সারাক্ষণই মাছ মাংস কিছু না কিছু ফ্রোজেন অবস্থায় থাকে। আর পুরো ফ্রিজকে একদম পরিষ্কার করে ফেলা আমার পক্ষে সম্ভবও হয়ে ওঠেনি। তাই ঠাকুরের যা সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো সমস্ত আমাকে আজই কিনতে হয়েছে। তাই আমার সমস্ত রান্না কমপ্লিট হতে হতে টুকুসকে নিয়ে সানি বেরিয়েছে পুজোর সমস্ত বাজার করতে। আর এদিকে রান্না কমপ্লিট করে আমি এসে দেখি বাড়ির এই অবস্থা। এই রকম বাড়ি থাকলে কোনো পুজো করতে ইচ্ছে করে বলুন তো? তাই মা আর ছেলে মিলে শুরু করলাম বাড়িটিকে পরিষ্কার করার কাজ। আর জানেন, এই কাজে আজ টিনটিন আমাকে ভীষণ হেল্প করেছে। ও রীতিমতো আমার হাতে হাতে কাজ করে আমাকে হেল্প করেছে পুরো বাড়িটাকে পরিষ্কার করতে। যখন দুজনের মধ্যে কেউ একজন বাড়িতে থাকে তখন দেখেছি এরার কিন্তু ডিসিপ্লিন থাকে ভীষণ, বাট যখনই দুজন একসাথে হয় তখনই বদমাশি বেশি করে। তো আজ সানির বাজারে একটু সময় লেগে যাবে, ততক্ষণে আমরা দুজন মিলে পুরো ঘরটিকে পরিষ্কার করে ফেলবো। আসলে এখানে পুজোর সমস্ত জিনিসপত্র খোঁজা একটু চাপ হয়ে যায়। তাও তো ভালো যে আমরা যেখানে থাকি তার পাশাপাশি 3টে ইন্ডিয়া বাজার আছে। আর তার সাথে একটি দোকান এমনও আছে যেখানে শুধু পুজোর জিনিসপত্রই পাওয়া যায়। তাই মাঝে মাঝে একটু ঘুরতে হয় বটে, তবে পাওয়া যায় মোটামুটি জিনিসপত্রগুলো। গত বছর আমার মন ভীষণ খারাপ ছিল, কারণ আমি পুজোর জন্য বেলপাতাই পাইনি। শুনেছিলাম প্যাটেল ব্রাদার্সে, ইন্ডিয়া কোতে সব জায়গাতেই নাকি বেলপাতা এসেছিল, বাট আমি যখন কিনতে গেছি তখন সবই শেষ হয়ে গিয়েছিল। তাই সানিকে বলে পাঠিয়েছি যে এবারে অন্তত সব জায়গাতে একবার করে খোঁজ নিয়ে নিতে বেলপাতা আছে কি নেই। এই একটি জিনিসের জন্য এখানে ভীষণ প্রবলেমে পড়তে হয়। জিনিসপত্র পাওয়া তো যায়, বাট জিনিসপত্র ভীষণ লিমিটে থাকে। তাই টাইম মতো গিয়ে যদি আপনি কিনতে পারেন তো ভালো, তা না হলে পাওয়া যায় না। আর আমার সমস্যাটি হলো আমার এই ছোট্ট ঘরে টুকুস টিনটিনের হাতের থেকে দূরে ঠাকুরের জিনিসপত্র কোথায় রাখবো, সেই কারণে আমি ঠাকুরের জিনিসপত্র কেনা ঠাকুরের পুজোর দিনই প্রেফার করি। তাই আমার পাওয়ার চান্সটাও অনেক কমে যায়। বাট এই বছর ঠাকুরের অশেষ কৃপা ছিল যে সানি কয়েকটা বেলপাতা আনতে পেরেছিল। যত যাই করি না কেন, এই মহাশিবরাত্রির দিন বাবার কাছে একটি বেলপাতা অর্পণ করতে পারবো না, এর থেকে খারাপ লাগার কিছু হয় না জানেন। আমার মতো আপনারা যারা প্রবাসে থাকেন তারা নিশ্চয়ই আমার সাথে এই ব্যাপারটিতে রিলেট করতে পারবেন। তো যাই হোক, দেখুন টিনটিন আর আমি মিলে মোটামুটি ঘরটিকে পরিষ্কার করেই ফেলেছি। এবার বেডরুমটি পরিষ্কার করার পালা। তো সকাল সকাল বেডের সমস্ত বেডশিটপত্র তুলে ওগুলোকে সব লন্ড্রিতে কাচতে দিয়ে এসেছি, সাথে কিছু জামা কাপড়ও কাচতে দিয়ে এসেছি। এবার ওগুলো নিয়ে আসবো, তারপরে পুরো বেডরুমটা গোছাবো।
আর এদিকে টিনটিনকে দেখেছেন, ঘরের অনেক কাজ করার পরে এবার উনি লন্ড্রিতে এসছেন, সমস্ত জামা কাপড়গুলো উনিই গুছিয়ে নিয়ে যাবেন। অ্যাকচুয়ালি আজ যেহেতু রবিবার, তাই লন্ড্রি সবসময় বিজি থাকে, সেই কারণে আমাদের জামা কাপড়গুলো ড্রায়ারে শুকিয়ে যাওয়ার পরে কেউ একজন ড্রায়ার থেকে বের করে সব এরকম ড্রায়ারের উপরে চাপিয়ে দিয়ে গেছেন, আর উনি হয়তো ড্রায়ারটা ইউজ করেছেন, তাই ওই ড্রায়ারের উপর থেকেই সমস্ত জামা কাপড়গুলোকে লন্ড্রি ব্যাগে ভরতে হচ্ছে। আর এই দেখুন না, সমস্ত জামা কাপড়গুলোকে কিন্তু টিনটিনই সব লন্ড্রি ব্যাগে ভরেছে। লাস্টের দিকে একটু আমাকে হেল্প করতে হয়েছে, তা না হলে পুরো কাজটাই কিন্তু ও করেছে। কিন্তু এইবারের কাজটা ওর জন্য একটু টাফ হয়ে গিয়েছে, লন্ড্রি ব্যাগটা এবার একটু ভারী হয়ে গিয়েছে, তো তাই একা টানতে পারছে না। আর এখন ঘড়িতেই 1টা মতো বেজে গিয়েছিল। এই টাইমে আমি গেছিলাম স্নানে, আর টুকুস টিনটিনকে ওর বাবাই লাঞ্চ করিয়ে দিচ্ছিল। আজ যেহেতু আমার উপোস, তাই আজ টুকুস টিনটিনের দায়িত্বটা ওর বাবার। আর এদিকে স্নানের পরে আমি সমস্ত পুজোর জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছিলাম। আর এই দেখুন, এই মাত্র কটি বেলপাতা সানি পেয়েছে, আর এই ফুলগুলি বিক্রি হচ্ছিল শিব পুজোর জন্য। অ্যাকচুয়ালি প্যাকেটটিতে টোটাল গুনে গুনে 5টি বেলপাতা ছিল, তার মধ্যেও আবার 2টি বেলপাতা আমাদের এক বন্ধুকে দিতে হয়েছিল, কারণ ওনারা বেলপাতা পাননি। আর এই বেলপাতার প্যাকেটটি আবার ওই যে বললাম এখানে একটি শপ আছে যেখানে শুধু পুজোর জিনিসপত্র পাওয়া যায়, ওই শপ থেকেই সানি নিয়ে এসছে, তাও আবার এটি নাকি লাস্ট প্যাকেট ছিল। আর আমাদের ওই যে বন্ধুর কথা বলছি, উনি হয়তো তার পরে গেছেন, উনি আর পাননি, তাই আমার কাছ থেকেই 2টি বেলপাতা ওনার সাথে শেয়ার করে নিয়েছি। সে যাই হোক, কম হলেও কয়েকটা যে পাওয়া গেছে এটি যথেষ্ট। তো প্রথমে আমি নিজের বাড়ির ঠাকুরকে পুজো করে নিচ্ছিলাম, আমার কাছে একটি ছোট্ট শিবলিঙ্গ আছে, ওনাকেই প্রথম পুজো করছিলাম, এরপরে যাব মন্দিরে। তো আমার বাড়ির ঠাকুরকে তো আমার পুজো করা হয়ে গিয়েছে, এবার রেডি হব মন্দিরে যাওয়ার জন্য। চলুন তখন দেখা হচ্ছে। তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। আর জানেন, আজ আমি তো উপোস করেছি, আর আমার সাথে সাথে সানিরও পরিস্থিতির চাপে অর্ধেক উপোস হয়ে গিয়েছে। আসলে ওই যে দেখলেন, ওই 1টার দিকে টুকুস টিনটিনকে সানি লাঞ্চ করাচ্ছিল, তখন নিজে আর খেতে বসেনি। আসলে ও ভেবেছিল যে আমরা তাড়াতাড়ি মন্দিরে গিয়ে জল ঢেলে আসতে পারবো, আমার খুব একটা সময় লাগবে না। বাট আমার বেরোতে বেরোতে প্রায় 3:30 মতো বেজে গিয়েছিল, তাই ওর বেচারার দুপুরের খাওয়াই হয়নি। আর এই 3-4টার পর ও আর কিছুতেই ভাত খাবে না। তো যাই হোক, এই দেখুন গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি। এই মন্দিরটি আমাদের বাড়ির একদম কাছেই। এই মন্দিরটি হলো জলরাম মন্দির। আপনাদেরকে অনেকবারই শিকাগো কালীবাড়ি নিয়ে গেছি, গত বছরও আমি শিকাগো কালীবাড়িতে গিয়েই বাবার মাথায় জল ঢেলেছিলাম, বাট এই বছর আর কালীবাড়ি যাইনি। এই বছর এই মন্দিরটিতে এলাম, কারণ এটি আমাদের বাড়ির একদম পাশেই, আর এই মন্দিরটিতে না ভিড় অনেক কম হয়, নিজের মতো করে পুজো করা যায়। যদিও এই মন্দিরটিতে আমি এই প্রথমবার এলাম। আসলে আমাদের এক বন্ধুর কাছ থেকে এই মন্দিরের কথা শুনেছিলাম, আজ অবধি কখনো আসা হয়নি, আজ এই শুভ দিনে প্রথমবার এলাম মন্দিরটিতে। তো এখানে আমি আসলে ঠাকুরের মাথায় জল ঢালার জন্য জিনিসপত্রগুলো রেডি করছিলাম। আর এখানে দেখুন খুব সুন্দর ব্যবস্থা করেছেন এনারা, যাতে আমরা ঠাকুরের মাথায় জল ঢালতে পারি সুষ্ঠুভাবে।
তো আমার পুজো করা তো হয়ে গিয়েছে। আর ওই মন্দিরে এই জায়গাটিতে দেখলাম যে ওনারা ঠাকুরের মাথায় জল ঢালার বোধহয় কিছু ব্যবস্থা করেছে। এই যে দেখুন, একটি বড় লম্বা টেবিলের মধ্যে প্রত্যেকটি চেয়ারের সামনে একটি করে শিবলিঙ্গ আর একটি গণেশ ঠাকুরের মূর্তি রাখা আছে, আর তার সাথে পূজার সমস্ত সামগ্রী রাখা আছে পাশে। হয়তো এই মন্দিরের কোনো বিশেষ লোকজন আছেন যারা বসে এখানে পুজো করবেন। যদিও পুরো ডিটেলস আমরা জানি না কেন এইভাবে এগুলো সাজানো ছিল, কারণ আমরা যেহেতু প্রথমবার আজ এই মন্দিরে এসেছি, সে কারণে কাকে জিজ্ঞেস করব, কাকে জিজ্ঞেস করলে ঠিকঠাক ইনফরমেশান পাবো তার কিছুই জানি না, তাই আর কাউকে জিজ্ঞেস করিনি। আর এই মন্দিরেও দেখলাম যে কালীবাড়ির মতো এখানেও অনেক দেবদেবী একসাথে আছেন। ভীষণ সুন্দর ছিল এই মন্দিরটিও। এখানে আবার নারায়ণের 12টি অবতারের মূর্তি করা ছিল। কালীবাড়িতেও এইরকমই নারায়ণের 12টি অবতারের মূর্তি আছে। এখান থেকে একবার মন্দিরটির সৌন্দর্য দেখুন, চোখ জুড়িয়ে যাবে। আর এখন দেখুন বাবার মাথায় জল ঢালার জন্য বেশ লাইন পড়ে গিয়েছে। তো এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। মন্দিরটিতে ঢুকলেই একদম সামনেই শিবরাত্রির জন্য এনারা খুব সুন্দর করে এখানে সাজিয়েছেন, তাই এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কয়েকটি ফটো তুলে আমরা এবার বাড়ির দিকে ফিরছিলাম। আসলে টুকুস টিনটিন দুজনেই ভীষণ জ্বালাচ্ছিল এবার, তাই বেশিক্ষণ আর না থেকে এবার ফিরছিলাম বাড়ি। আর এটি হলো মন্দিরের জুতো রাখার জায়গা। এখানে প্রত্যেকটি মন্দিরেই এরকম একটি জায়গা করা থাকে। টুকুস টিনটিনকে জুতো টুতো পরিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আর তখনই দেখলাম এখানে ঠাকুরের প্রসাদ দিচ্ছেন এনারা। ভালোই হলো, যাওয়ার আগে ঠাকুরের প্রসাদও পেয়ে গেলাম। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এবার মন্দির থেকে। আজকের পুরো দিনটি আমি চেষ্টা করেছি পুরোপুরি যেভাবে আমি ইন্ডিয়াতে এই মহাশিবরাত্রি পালন করতাম ঠিক সেইভাবেই এখানেও পালন করার। আর ঠাকুরের অশেষ কৃপা যে আমি তা করতেও পেরেছি। শুধু যেটি মিস করছিলাম ওখানকার পরিচিত লোকজনদের। ওখানে যখন এরকম পুজোয় যেতাম তখন কত জনের সাথে দেখা হতো, গল্প হতো। এখানে সেইটি হয় না, কেউ কারোর সাথে কথা বলে না, কেউ কাউকে চেনে না। এই একটি জিনিস ভীষণ মিস করি এই সময়গুলিতে। আরে দেখুন, কথা বলতে বলতে আমরা বাড়ি পৌঁছেও গিয়েছি। যেহেতু মন্দিরটি একদম কাছে তাই খুব একটা সময় লাগে না, ওই 5 মিনিট মতোই লাগে। আর দেখেছেন সকালেই বাড়িটাকে পরিষ্কার করেছি, আর এখন বাড়িটির কিরকম ছড়ানো অবস্থা। আর এবার আমার উপোস ভাঙার পালা। এই যে কিছু ফল কেটে নিয়েছি, আর তার সাথে নিয়ে নেব একটু সাবু। জানেন ছোটবেলায় যখন মা এরকম শিবরাত্রির ব্রত করতো তখন মার সাথে আমি ওই সাবু খেতে ভীষণ ভালোবাসতাম। আর আমার সাথে সাথে সানিও উপোস ভাঙছে মুড়ি দিয়ে। জানেন সানি আবার একদম ফল টল খেতে পছন্দ করে না। আমরা যেমন ছোটবেলা থেকেই মা কাকিমাদের সাথে বসে এই বিভিন্ন রকম ফল দিয়ে সাবু মাখা খেয়েছি, সানি কিন্তু কখনোই এসব করেনি। মামনিও মহাশিবরাত্রি পালন করে, বাট সানি কখনো মামনির সাথে বসে এসব খায়নি, কারণ ওর ফল টল খেতে বড়ই জ্বালা। এখন তো তাও আমি কিছুটা জোর করে ওকে খাওয়াই। তো যাই হোক, এখন আমি আমার এই ফল সাবু এনজয় করি। আর ভিডিওটিও এবার এখানেই শেষ করলাম। আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনাদের সাথে আমার এই ছোট্ট ছোট্ট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের সবার শিবরাত্রি কেমন কাটলো অবশ্যই জানাবেন আমাকে। আজ তাহলে আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।